তানভীর তার ব্যাগপত্র সব গুছিয়ে বাইকের সাথে বেঁধে রওনা দিয়ে দেয় গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর টঙ্গী সরকারি কলেজ স্নাতকে ভর্তির জন্য চলে যায়। এদিকে আমাদের গল্পের নায়িকা সুমাইয়া একই কলেজে ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়, যার কারণে সে তার বাসা থেকে কলেজের দিকে বের হয়ে পড়ে। তার সকল বান্ধবীরা মিলে একই কলেজে ভর্তি হওয়ার কারণে সবাই মিলে কলেজে চলে যায়। এদিকে কলেজ শেষ হতে তানভীরও সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে বাইক রেখে নেমে হেলমেট খুলে বাইকের উপরে হেলমেট রেখে অফিস রুমে চলে যায় তার সব কাগজ জমা দিতে। এদিকে সুমাইয়া গাড়ি আর হেলমেট দেখে সেখানে যায় হেলমেট পরে একটা ছবি তুলতে। এদিকে তানভীর অফিসে গিয়ে সব কাগজ জমা দিয়ে বের হয়ে আসে তার বাইকের কাছে, আর এসেই দেখতে পায় তার বাইকের ওপর রাখা হেলমেটটা আর নেই। সেটা একটা মেয়ের মাথায় চলে গেছে। তাই সে আর দেরি না করে মেয়েটার কাছে গিয়ে বলতে লাগে, এই যে আপু, হেলমেটটা যদি দেন তাহলে আমি চলে যেতে পারি। এদিকে তানভীরের কথা শুনে সুমাইয়ার বান্ধবী অদ্রিতা বলতে লাগে, এই ভাই, কে আপনি? সামনে এসে ছবিটা তো 12টা বাজিয়েই দিয়েছেন, আর আমি এখনো ছবি তুলিনি। আমি আগে ছবি তুলবো, তারপর আপনার হেলমেট দিব। কে আপনি মানে? আমি এই হেলমেটের মালিক, আর হেলমেট পরে ছবি যা তোলার তুলেছেন আমি আর দিতে পারবো না। আমার জন্য একজন দাঁড়িয়ে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তানভীর আর অদ্রিতার প্রায় ঝগড়া লেগে যাবে। ঠিক এমন সময় সুমাইয়া হেলমেটটি খুলে বলতে লাগে, এই নিন আপনার হেলমেট। সুমাইয়ের কথা শুনে তানভীর পিছনে ঘুরে দেখতে পায় কাজল টানা ডাগর চোখে তার দিকে তাকিয়ে আছে একটি মেয়ে। মেয়ে বলে ভুল হবে, সে যেন এক হুড়পড়ি। যাই হোক, তাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে বাড়িওয়ালা আবার চলে গেলে ঝামেলা হতে পারে। তাই সে তার হেলমেটটি নিয়ে চলে আসে কলেজ থেকে। এদিকে অদ্রিতা সুমাইয়াকে দেখে বলতে লাগে, কি রে মামা, ছেলেটা এমন করলো আর তুই এত সহজে ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আরে ছেলেটা আজ নতুন এসেছে, কয়দিন যাক, গেলে এমনিতেই টের পাবে, তখন আর এমন করতে পারবে না। এই বলে তারা অন্য টপিকে চলে গিয়ে কথা বলতে বলতে বাসার দিকে আসতে লাগলো। আর এদিকে তানভীর তার ঠিক করা ভাড়া পাশে এসে বাড়িওয়ালা দরজায় টোকা দিতেই মধ্যবয়সী এক মহিলা দরজা খুলে দেয়। যে দরজা খুলে দেয় সে আর কেউ না, সুমাইয়ার মা। এদিকে তানভীর দরজা খুলতেই তাকে সালাম দেয় আর বলতে লাগে, বাড়িওয়ালা আঙ্কেল বাসায় আছে কি? না বাবা, তোমার আঙ্কেল বাসায় নেই, সে একটা কাজে বাইরে গেছে। কিন্তু তুমি কে বাবা? কি কারণে তাকে খুঁজছো? আসলে আন্টি, আমি তানভীর, ওপরতলার নতুন ভাড়াটিয়া। কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেলেও আঙ্কেলের থেকে চাবিটা নেওয়া হয়নি, তাই আঙ্কেলকে খুঁজছিলাম। ঠিক আছে বাবা, তুমি ভিতরে এসে একটু বসো। আমি তোমার আঙ্কেলের কাছ থেকে জেনে তোমাকে চাবি দিয়ে দিচ্ছি। একটু বসো। হ্যাঁ বাবা। এই বলে সে তানভীরকে সোফায় বসিয়ে রেখে কাজের মেয়েকে এক কাপ চা দিতে বলে। সে রুমে চলে যায়। এদিকে কাজের মেয়ে তানভীরকে চা দিয়ে গেলে তানভীর চা খেতে লাগে। চা খাওয়া শেষ হতে না হতেই আন্টি তানভীরকে ঘরের চাবি এনে দেয়। চাবি নিয়ে তানভীর যেই দরজা খুলে বাইরে বের হতে যাবে, ঠিক তখনই একজনের সাথে ধাক্কা খেয়ে তানভীর মাটিতে পড়ে যায়। মাটি থেকে একটু তড়িঘড়ি করে উঠতেই তানভীর দেখতে পায় তার সামনে একটি মেয়ে মাটিতে বসে আছে। আর মাটিতে বসে থাকা মেয়েটি আর কেউ না, কলেজে সেই বজ্জাত মেয়ে দুইটির একটা। যে মেয়েকে দেখে সে তখন ক্রাশ খেয়েছে। তাই সে আর দেরি না করে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগে, সরি, আসলে আমি বুঝতে পারিনি আপনি এই মুহূর্তে বাসায় ঢুকবেন, আর আমি ইচ্ছা করে এটা করিনি। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। এই বলে তানভীর হাত বাড়িয়ে দিতে সুমাইয়া তার হাত ধরে উপরে উঠে এসে বলতে লাগে। ইটস ওকে। সুমাইয়ের এমন ঠান্ডা মাথার উত্তর পেয়ে তানভীর আর সেখানে না দাঁড়িয়ে চলে আসে উপরের তলায়, তার নতুন ঠিকানায়। অন্যদিকে সুমাইয়া দরজা দিয়ে ভেতরে ঢুকতেই তার মা হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগে, তুমি এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখো? আর এই ছেলেটাকে, আর আমাদের বাসায় বা এসেছিল কেন সে? এই ছেলের কথা বাদ দে, তার আগে বল আজ তোর কি হয়েছে? ধাক্কা খেয়ে পড়ে গেলি অথচ কোনো রিয়্যাক্ট করলি না। অন্য কোনো দিন হলে তো মেরে নাক চোখ ফাটিয়ে দিতিস। ধ্যাত, তুমিও সেই শুরু করে দিলে।
এই বলে সে সেখানে আর না দাঁড়িয়ে তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে ছাদের দিকে রওনা দেয়। অন্যদিকে তানভীর তার সকল কিছু গুছিয়ে একটা সিগারেট আর দিশলাই নিয়ে ছাদে চলে যায়। সেখানে গিয়ে ছাদে দেখতে পায় একটা দোলনা, যেটা তার অনেক ভালো লাগে। তাই সে সেখানে বসে সিগারেটে আগুন দিয়ে খেতে লাগে। অন্যদিকে সুমাইয়া ছাদে গিয়ে দেখতে পায় তার দোলনায় কেউ একজন বসে সিগারেট খাচ্ছে। তাই সে আর দেরি না করে সেখানে গিয়ে তানভীরের হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে বলতে লাগে, কে আপনি? আর আমার দোলনায় বসে সিগারেট খাওয়ার পারমিশন আপনাকে কে দিয়েছে? আর আপনি এই সময় ছাদে কি করেন? সুমাইয়ের এমন কর্মকাণ্ডে তানভীর অবাক হয়ে যায় আর সুমাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে তানভীর সুমাইয়ের কোনো কথার উত্তর না দেওয়াতে সুমাইয়া আবারও রেগে গিয়ে বলতে লাগে, এই মিয়া, আপনি বোবা নাকি? কলেজে তো দেখলাম মেয়েদের সাথে ঠিকই আগ বাড়িয়ে ঝগড়া করতে, এখন কথা বলছেন না কেন শুনি? তানভীর এবারও কোনো কথা না বলে এক দৃষ্টিতে সুমাইয়ের রাগী চেহারার দিকে তাকিয়ে থাকে। সে যেন এক প্রকার সুমাইয়ের মাঝে হারিয়ে যেতে লাগে। পৃথিবী যেন থমকে যায় তার কাছে। সে যেন কথা বলার সকল ভাষা হারিয়ে ফেলেছে। এদিকে তানভীরের এভাবে এতক্ষণ তাকিয়ে থাকা দেখে সুমাইয়া এবার জোরে জোরে বলতে লাগে, এই ভাই, আপনি কি কালা? কানে কম শুনেন নাকি? সুমাইয়ের এমন কথাই তানভীরের হুঁশ ফিরে আসে। তাই সে একটু হকচকিয়ে উঠে বলতে লাগে, কই কিছু না তো। দেখ, আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম দেখা যায়। এই বলে সুমাইয়া যে রাগে গজগজ করতে করতে চলে যায়, তখন তানভীর পিছন থেকে বলতে লাগে, আপনি যাই বলেন না কেন, কেন জানি আমার মাথায় কিছুই ঢুকতে চায় না। তবে একটা কথা মানতেই হবে, আপনার রাগী চেহারার মধ্যে কেমন জানি একটা জাদু আছে। তানভীরের এমন কথা শুনে সুমাইয়ার কেমন জানি এক নিমিষে রাগ উধাও হয়ে গেল। আর কেন জানি একটু লজ্জাও পেতে লাগে। তবে আজ পর্যন্ত নাকি এর আগে সুমাইয়া এমন ফিল কোনোদিনও হয়নি। তাই সে ওখানে আর না দাঁড়িয়ে দৌড়ে তার রুমে চলে আসে। এদিকে তানভীর সেখানেই বসে ভাবতে লাগে সুমাইয়ের কথা। এদিকে সন্ধ্যার যেই মাগরিবের আজান পড়ে, তখনই তানভীরের যেন হুঁশ ফিরে আসে। তাই সে সেখানে আর দেরি না করে তার রুমে চলে যায়। গিয়ে রাতের খাবার রান্না করতে যাবে যেই, তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই দেখতে পাই সুমাইয়ার হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। তাই সে বলতে লাগে, কি ব্যাপার, কাকে চাই? আম্মু এই খাবার আপনার জন্য পাঠিয়েছে। ধন্যবাদ। এই বলে সে খাবারের ট্রেটা নিয়ে দরজা সুমাইয়ের মুখের উপর লাগিয়ে দেয়। তা দেখে সুমাইয়ের রাগ হলো। সে কিছু না বলে চলে আসে তার রুমে। এদিকে তানভীরের আর নতুন করে রান্না করা লাগবে না আজ, এই ভেবে আনন্দে গদগদ করে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। কিন্তু তার আর কোনো ঘুম আসে না। তাই সে উঠে সুমাইয়ের জন্য একটা চিঠি লিখতে লাগে। চিঠিটা লিখে সে টেবিলের উপর ভাঁজ করে রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সুমাইয়েরও কেন জানি ঘুমের জন্য চোখ বন্ধ করলেই শুধু তানভীরের চেহারাটা ভেসে ওঠে। আর কেন জানি সুমাইয়া তানভীরকে ভুল করেও তার উপর রাক্ষোভ কিছু দেখাতে পারে না। এসব ভাবতে লাগে। আর আজ কেন জানি তানভীরকে নিয়ে ভাবতে সুমাইয়ের অনেক ভালো লাগতেছে। এদিকে ভাবতে ভাবতে একটা সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা প্রায় বেজে গেছে। তাই সে দেরি না করে নিজের ইচ্ছার উপর জোর করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম ভাঙতে দেখতে পায় 9টা বেজে গেছে। তাই সে দেরি না করে ফ্রেশ হয়ে কলেজে চলে আসে। অন্যদিকে তানভীর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা রেডি করে নাস্তা করে কলেজে চলে আসে। আর বাসায় আসার পর সময় তার লেখা চিঠিটা সে নিয়ে সুমাইয়াকে দেওয়ার জন্য নিয়ে আসে। এদিকে সে কলেজে গিয়ে দেখতে পায় তাদের ক্লাস শুরু হয়ে গেছে। তাই সে দেরি না করে তার ক্লাসে চলে যায়। এভাবে সব ক্লাস শেষ করে তানভীর তার বাইকের কাছে চলে আসে। তার বাইক নিয়ে যে বাইরে বের হতে যাবে, সে দেখতে পায় সুমাইয়া কলেজ গেটের সামনে একা একা রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। তাই সে দেরি না করে সুমাইয়ার সামনে গিয়ে বাইক থামিয়ে বলতে লাগে, এই রোদে রিক্সার জন্য দাঁড়িয়ে না থেকে আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, আমি এখন বাসায় চলে যাব। তানভীরের কথা শুনে সুমাইয়া ভুরু কুঁচকে তানভীরকে বলতে লাগে, আমি আপনার সাথে কেন যাব? আর কে বলেছে আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি? আমি আমার বান্ধবী অদ্রিতার জন্য দাঁড়িয়ে আছি। সে আসলে আমরা হেঁটে হেঁটে বাসায় যাব। ও আচ্ছা, আমি আরও ভাবলাম এই রোদে আপনি রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার
আপনার ফর্সা চেহারা যদি কালো হয়ে যায় তাই বললাম। আমাকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না। এই বলে তানভীর আর কোনো কথা না বলে যেই বাইক স্টার্ট দিবে তখনই অদ্রিতা চলে আসে। আর অদ্রিতা আসায় সুমাইয়া যেই অদ্রিতার দিকে তাকাই তখন তানভীর সুযোগ বুঝে চিঠিটা সুমাইয়ার ব্যাগে ঢুকিয়ে দিয়ে বাইক স্টার্ট দিয়ে একটানে চলে আসে। এদিকে অদ্রিতা সুমাইয়াকে এসে বলতে লাগে, কি রে, তুই ওই ছেলেটার সাথে ওভাবে কি এত কথা বলছিলি রে? তেমন কিছু না রে। তা বুঝলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু কিছু না। তবে তার আগে বল, তুই ক্লাসে আমাকে তখন কি বলতে চাইছিলি? ও হ্যাঁ, তোকে তো বলতেই ভুলে গেছি। আসলে সরাসরি তার সাথে ঘটে যাওয়া কথাগুলো যদি সুমাইয়া এক একে বলে সে এই কথা সবগুলো পুরো কলেজে ছড়িয়ে দিবে, তাই সে বানিয়ে বানিয়ে তার সাথে ঘটে যাওয়া সেম ঘটনা বলতে লাগে। আসলে জানিস, আমি না স্বপ্নে এই জিনিস দেখেছি। এরপর তার সাথে গতকাল ঘটে যাওয়া সব কথা বলে দেয় যে সে স্বপ্নে দেখেছে এমনভাবে। আর সেই কথাগুলো শুনে অদ্রিতা বলতে লাগে, আচ্ছা, তুই কি স্বপ্নে দেখা সেই ছেলেটাকে চিনিস? হ্যাঁ চিনি, বলতে পারিস। তাহলে তুই তো গেলি, দেখিস আবার প্রেমে টেমে পড়ে যাস না। এমন নানা ধরনের মজা করতে করতে তারা বাসায় চলে আসে। এদিকে তানভীর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিকালে ছাদে চলে আসে সিগারেট খেতে। অন্যদিকে সুমাইয়া বাসায় এসে খাবার খেয়ে তার ব্যাগ থেকে যে নোট বের করতে যাবে এমন সময় দেখতে পায় নীলখামে করে রাখা একটা চিঠি। তাই সে দেরি না করে সেটা বের করে পড়তে শুরু করে। তবে চিঠিটা পড়ে সে কিছুই বুঝতে পায় না। প্রথমে পড়ে সে আবার পড়তে লাগে, তোমার রেশমি খোলা চুলে যবে তোমায় দেখেছি বলতে পারো তখন আমার সর্বনাশ দেখেছি। যখন তোমার কাজল কালো মেঘলা চোখে মায়া দেখেছি বলতে পারো তখন তোমার মায়ায় পড়েছি। যখন তোমার টুল পড়া গালের দুষ্টু মিষ্টি হাসি দেখেছি বলতে পারো সেই হাসিতেই আমি তোমার প্রেমে পড়েছি। যখন তোমার মায়া ভরা মুখ দেখেছি তখনই তোমার প্রতিচ্ছবি মনে রেখেছি। যখন তোমায় ক্রোধনী নারী রূপে দেখেছি তখন আমার বিশ্বাসটাকে তোমাতে আমি সঁপে দিয়েছি। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। নিচে বড় করে লেখা আই লাভ ইউ সুমো। আসলে সুমাইয়া তার জীবনে আজ প্রথমবার কারো কাছ থেকে প্রেমের চিঠি পেয়েছে, যা সে কোনোদিনও কল্পনাতেও ভাবেনি। আসলে সুমাইয়া এই এলাকার গুন্ডি মেয়ে হওয়াতে কেউ তাকে প্রপোজ বা চিঠি দিবে তো দূরের কথা, তাকে দেখলে তার রাস্তা পরিবর্তন করে ফেলত। যার কারণে এই চিঠি একবার পড়ে বুঝতে পারে না, দ্বিতীয়বার পড়ার পর সে বুঝতে পারে। আর সে ভাবতে লাগে কে তাকে এই চিঠি দিতে পারে। এসব ভাবতে ভাবতে সে চিঠিটা নিয়ে ছাদে চলে আসে। আর এসেই দেখতে পাই সেদিনের মতন তানভীর তার দোলনায় বসে সিগারেট খাচ্ছে। তাই সে আজ আবার তাকে বাধা দেওয়ার জন্য যেই তার সামনে যাবে তখনই তানভীর সুমাইয়াকে তার দিকে চিঠি হাতে নিয়ে আসতে দেখে উত্তেজনায় বলতে লাগে, আমি তো এখনও চিঠির উত্তর চাইনি। আমি আগে আরও 10 থেকে 15টা চিঠি দেব, তারপর যখন উত্তর চাইব তখন না হয় আমাকে উত্তর দিও। সুমাইয়া তানভীরের কথা শুনে হকচকিয়ে তানভীরের কাছে গিয়ে তানভীরের হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে বলতে লাগে, তার মানে এই চিঠি আপনি দিয়েছেন? তা দিয়েছেন ভালো কথা, চিঠিতে আপনার নাম লেখেন নাই কেন? এতই যখন ভয় পান তাহলে ভালোবাসবেন কিভাবে? আর হ্যাঁ, আমি আপনার চিঠির উত্তর দিতে আসিনি। আমি আসছিলাম চিঠি কে দিছে সেটা চিন্তা করে বের করতে, কিন্তু আপনিই বলে দিলেন। তবে হ্যাঁ, আর একটা কথা, আর কখনো যেন সিগারেট খেতে না দেখি, দেখলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব বলে দিলাম। আর হ্যাঁ, কোনো মেয়ের সাথে যদি দেখছি আপনাকে কথা বলতে তাহলে। সুমাইয়ের কথা শেষ করার আগে তানভীর বলতে লাগে, তাহলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, তাই তো? আজ্ঞে না। তাহলে কি করবেন? তার সময় হলেই দেখতে পাবেন। ঠিক আছে, তবে হ্যাঁ আর একটা কথা, চিঠি কি আরও দিতে হবে নাকি না দিলেও চলবে? প্রতিদিন একটা করে দিতে হবে। আর কি? আর প্রতিদিন ফুচকা, চটপটি, আইসক্রিম, বাদাম এসব খাওয়াতে হবে, আর ঘুরতে নিয়ে যেতে হবে। আমার এত টাকা নাই, সরি। সুমাইয়া তানভীরের এমন কথা শুনে দৌড়ে এসে তানভীরের কলার চেপে ধরে তার মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগে, এই কথা আমাকে চিঠি দেওয়ার আগে মনে ছিল না? এখন আমি যা বলবো তাই তোকে শুনতে হবে, আর যদি না শুনিস তাহলে। তাহলে কি?
তানভীর এবার একটু ভয় পেয়ে ঢোক গিলে কথাটা বলতে সুমাইয়া তানভীরের ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয় আর 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলতে লাগে, একেবারে পুরুষ ধর্ষণ করে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব। এই বলে তানভীরকে ছেড়ে দিয়ে এক দৌড়ে ছাদ থেকে চলে আসে সে। অন্যদিকে তানভীর হাঁ করে এক দৃষ্টিতে সুমাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এভাবে কিছুক্ষণ তানভীর ছাদে থ মেরে দাঁড়িয়ে থাকে। এদিকে সেদিনের মতন মাগরিবের আজান পড়তে তানভীর ছাদ থেকে নিচে নেমে যেই তার রুমে প্রবেশ করতে যাবে, ঠিক সেই সময়ই সুমাইয়ের বাবা পিছন থেকে তাকে ডাক দিয়ে বলতে লাগে, বাবা, এর আগেও একবার এসে ঘুরে গেছি, তোমাকে পাইনি। আসলে আমি যতদূর জানি তুমি খুব ভালো স্টুডেন্ট, আর গ্রামে থাকাকালীন তোমার টিউশনি করানোর অভ্যাসও আছে। তাই বাবা, তুমি যদি কিছু মনে না করো, তাহলে আজ থেকে তুমি আমার মেয়েকে যদি কিছুক্ষণ প্রাইভেট পড়াতে। আসলে সুমাইয়া স্যারের পড়ালেখা শেষ হওয়ার কারণে সে বাসায় চলে গেছে, তাই তার জন্য একজন প্রাইভেটের টিচার খুঁজছিলাম। আর ভাবলাম আমার কাছেই যখন ভালো শিক্ষক রয়েছে, তাই আর দূরে গিয়ে কি করব। তা বাবা, পড়াতে পারবে তো আমার মেয়েটাকে নাকি? হ্যাঁ, অবশ্যই পারবো। কিন্তু আঙ্কেল, আপনি আমার সম্পর্কে এত কিছু কি করে জানলেন? তা এক সময় খুব ভালো করেই বুঝতে পারবে। এখন আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হবে, তো তাই অন্যদিন এসে বলবো নি। তা ঠিক আছে আঙ্কেল। তবে আঙ্কেল, আমি চাই সুমাইয়াকে কাল থেকে প্রাইভেট পড়াতে। এতে যদি আপনার কোনো আপত্তি না থাকতো তাহলে খুব খুশি হতাম আর কি। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। তবে আজ আসি। এই বলে সুমাইয়ের বাবা তার কাজের জন্য চলে যায়। আর অন্যদিকে তানভীর সুমাইয়ের বাবার তখনকার বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। সে কিভাবে তার সম্পর্কে এত কিছু জানে? তাকে তো সে তেমন কিছুই বলেনি তার সম্পর্কে। এসব ভাবতে ভাবতে সে তার রুমে চলে যায় আর গিয়ে রাতের রান্না করে একটু পড়তে বসে। আর ঠিক তখনই তার ফোনে 2টি নোটিফিকেশন আসে। সে সেটাকে তেমন গুরুত্ব না দিয়ে আবারও পড়তে বসে। এদিকে সুমাইয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাকে 2টা মেসেজ দেয়। সেগুলো তানভীর না দেখায় তার মাথা গরম হয়ে যায়, যার কারণে সে তানভীরকে অনেকগুলো মেসেজ দিতে শুরু করে। এদিকে তানভীর ফোনের একটার পর একটা নোটিফিকেশন আসে। সে তার ফোন হাতে নেয়। তার ফোন হাতে নেওয়ার সাথে সাথেই দেখতে পায় তোর সুমুটা নামে একটা আইডি থেকে অনেক মেসেজ আসছে আর ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া। সেখানে থাকা মেসেজগুলো ছিল, হ্যালো, ওই কি করো? কি ব্যাপার, কথা বলো না কেন? ওই কুত্তা, তুই 10 মিনিট হয়ে গেছে এখনো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিস নাই কেন? এমন অনেক কথা লেখা। এদিকে তানভীরও বুঝতে পারে না আইডিটা কার, তাই সে অ্যাকসেপ্ট না করেই বলতে লাগে, জি আপু, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। কি আমাকে চিনতে পারোস নাই? চিঠি দেওয়ার সময় মনে ছিল না কারোর সাথে প্রেম করতে গেলে সে মেসেজ দিতে পারে? কুত্তা কোথাকার! সুমাইয়ার এমন ধারার কথা শুনে তানভীর বুঝতে পারে এই আইডির মালিক আর কেউ না, সুমাইয়া। তাই সে তাড়াতাড়ি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বলতে লাগে, সরি, আসলে আমি বুঝতে পারিনি, আর একটু ব্যস্ত ছিলাম তো তাই আর কি। তোর ব্যস্ততার গুল্লি মারি, ফোন দে তাড়াতাড়ি। এরপর তানভীর ফোন দিতে সুমাইয়া রিসিভ করে বলতে লাগে, কাল থেকে আমাকে পড়াতে নাকি একটা স্যার আসবে। আমি অন্য কোনো ছেলের কাছে পড়তে চাই না। এখন তুমি যে করেই হোক সেই স্যারকে তাড়াবা বলে দিলাম। আসলে সুমাইয়া জানে না যে সেই স্যার তানভীরই, তাই সে তাকে বলতেছে সেই স্যারকে তাড়াতে। এদিকে সুমাইয়ের কথা শুনে তানভীর বলতে লাগে, স্যার আসবে এটা তো ভালো কথা, ভালোভাবে পরীক্ষায় পাশ করতে হবে তো নাকি? আর আমি কোনো স্যারটারকে তাড়াতে পারবো না, ঠিক আছে? তুই না তাড়াইলেও আমি তাড়াবো, তার ব্যবস্থা তো আমি করেই রাখছি। তা শুনি, কি ব্যবস্থা করছো তুমি? প্রথম দিনই স্যারের মাথায় নোংরা পানি ফেলে দিব, যাতে স্যার আমাকে পড়াতে আসতে না পারে। তুমি যতই চেষ্টা করো না কেন, শুনছি এই স্যারটা নাকি খুব জেদি, তাই এসবে কোনো লাভ হবে না। ধ্যাত, তুমি আর উল্টাপাল্টা কথা বইলে আমার রাগ উঠিয়ে দিও না তো। আর এখন এসব কথা বাদ দিয়ে বলো, খাইছো? এভাবে ফোনে জুলুম করলে আমি খাবো কিভাবে? কি আমি জুলুম করি? ঠিক আছে, আর ফোন দিব না, ওকে বাই।
এই বলে সুমাইয়াকে গজগজ করতে করতে ফোন রেখে দেয়। এদিকে ফোন রেখে দিতে তানভীর খাবার খেতে চলে যায়। খাবার খেয়ে যে শুয়ে পড়তে যাবে তখন তার সুমাইয়ার কথা মনে হয়, তাই সে দেরি না করে ফোন দিল। এদিকে সুমাইয়া রাগ করে থাকায় প্রথমবার ফোন দিলে ইচ্ছে করেই সে ধরেনি। এরপর তানভীর কয়েকবার ট্রাই করতে সুমাইয়া ফোন রিসিভ করে বলতে লাগে, কি সমস্যা? এখানে ফোন দিছেন কেন? আমি তো আপনাকে জুলুম করি, তাই না? আমার রসমালাইটা বুঝি রাগ করেছে? আহারে গুলুমুলুটা। এইসব কেমন ভাষা? কেন জান, এসব বলে ডাকলে তোমার ভালো লাগে না? ঠিক আছে, আর এসব বলে ডাকবো না। যা ইচ্ছে তাই। এই বলে সুমাইয়া ফোন রেখে দেয়। আর তখনই তানভীর একটা ভয়েস মেসেজ করে। এদিকে সুমাইয়ার কাছে একটা ভয়েস মেসেজ আসতে সুমাইয়া ভয়েস অন করে দেয়। ভয়েস অন করতে সুমাইয়া শুনতে পায়, সিক্ত চাঁদের মলিন আলোয় দেখব আমি তোমায়, ভুবন ভোলানো হাসিতে তুমি ভুলিয়ে দেবে আমায়। সেই বাঁকা ঠোঁটের মুচকি হাসি, টুল ফেলানো গালে তোমার চাহনিতে ঘায়েল আমি। হরিণ টানা চোখে আসবে কি গো ছাদে তুমি নীলাঞ্জনা রূপে। তানভীরের কবিতা সুমাইয়া পুরোটা বুঝতে পারল। নীলাঞ্জনা রূপের অর্থ সে বুঝতে পারে না, তাই সে যেমনভাবে ছিল তেমনভাবেই ছাদে চলে আসে। আর এদিকে তানভীর জানতো সুমাইয়া ছাদে আসবে, তাই সে সুমাইয়াকে নীলাঞ্জনা রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। এদিকে সুমাইয়া ছাদে এসে দেখতে পায় তানভীর দোলনায় বসে তার জন্য অপেক্ষা করতেছে, তাই সে দেরি না করে তানভীরের পাশে গিয়ে বসে পড়ে। এদিকে তানভীর অধীর আগ্রহ নিয়ে সুমাইয়ার দিকে তাকাতে দেখতে পায় সে একদম সাদাসিধে হয়ে ছাদে এসেছে, তাই দেখে সে বলতে লাগে, ছাদে কেন আসছো? তুমি বললা তাই তো আসলাম। আমি কি এভাবে আসতে বলেছি? এভাবে আসবা আগে জানলে তো আমি ছাদে আসতাম না। এই বলে তানভীর যেই উঠে যেতে লাগবে তখনই সুমাইয়া তানভীরকে টান দিয়ে দোলনাতে বসিয়ে দিয়ে বলতে লাগে, পরবর্তী পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকুন আর অপেক্ষা করুন আমাদের পরবর্তী পার্টের জন্য। আসসালামু আলাইকুম।